স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। এটা একটা ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলটা 5 তারিখে সবাই, যত পলিটিক্যাল পার্টি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিলেন গত বছর জুলাই অগাস্টে, তারা সবাই থাকবেন তাদের উপস্থিতিতে। এবারে থাকছে বিস্তারিত। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবে অন্তর্বর্তী সরকার। এ সময় গণ অভ্যুত্থানের সকল অংশীজন উপস্থিত থাকবেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের চেতনা, এর কারণ ও আওয়ামী লীগের দুঃশাসনের কথা উল্লেখ থাকবে। আর এর আইনি কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান, হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে জুলাই আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয় শিক্ষার্থী জনতা। এই অভ্যুত্থানের পর থেকে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছিল আন্দোলনে অংশ নেয়া ছাত্রনেতারা। নানা নাটকীয়তার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আগামী 5 আগস্টেই উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এদিন বিকেল 5টায় ঘোষণাপত্র পাঠ করবে অন্তর্বর্তী সরকার। উপস্থিত থাকবে গণ অভ্যুত্থানের সব অংশীজন। এটা একটা ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলটা অলরেডি বলেছেন, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে এটা 5 তারিখে সবাই, যত পলিটিক্যাল পার্টি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিলেন গত বছর জুলাই অগাস্টে, তারা সবাই থাকবেন তাদের উপস্থিতিতে। প্রেস সচিব জানান, ঘোষণাপত্রে থাকতে পারে জুলাইয়ের চেতনা, কারণ এবং আওয়ামী দুঃশাসনের আমলনামা। আমাদের যে মুক্তির যেটা মুক্তির বাণী এবং আমাদের যে এই ঐতিহাসিক যে কেন জুলাইটা হলো, হ্যাঁ, এবং জুলাই আমরা কি অ্যাচিভ করলাম এবং আমরা কি সামনে আমরা কি অ্যাচিভ করতে চাই, আমরা কি যে একটা দেশকে একটা গণতান্ত্রিক একটা দেশ হিসাবে এটাকে যে আমরা নিয়ে যেতে চাই, এটা পুরো বিশ্ব সমাজে যে এটা তার সম্মানের সাথে দাঁড়াতে চাই, এটার পুরো অ্যাচিভমেন্টের এই অ্যাসপিরেশনের কথাটা জুলাইয়ে থাকবে। জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো কী হবে সে বিষয়ে এখনও স্পষ্ট হতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন মাধ্যমে জানা গেল 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই ঘোষণাপত্রের আইনি কাঠামো দেওয়ার ক্ষেত্রে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলো বেশ আন্তরিক। মোহন ইসলাম, 71, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনগুলোর মধ্যে 6টি কমিশনের 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন। প্রথম পর্বে ঐক্যমত্য হয়নি এমন 20টির মতো মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন, যা গত বৃহস্পতিবার শেষ হয়। 23 দিনের বিষয়ভিত্তিক আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে ঐক্যমত্য এবং সিদ্ধান্ত হয়। এর মধ্যে 8টি বিষয়ে সব দল একমত হয়েছে, আর বাকি 12টিতে বিভিন্ন দলের ভিন্ন মত বা মন্তব্য সহ সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আজকে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। আলাউদ্দিন মোহাম্মদ, 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবে অন্তর্বর্তী সরকার। আপনারা কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে জুলাই ঘোষণাপত্রে আমাদের পক্ষ থেকে যেই ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল জুলাইকে স্মরণীয় রাখার জন্য যেই প্রস্তাবনা দিয়েছেন, তাদের সমন্বয় করে জুলাইয়ে গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, যে আকাঙ্ক্ষায়, যে গণতান্ত্রিক রূপান্তরের জন্য তারা জীবন দিয়েছিল, সেই শহীদ এবং সেই আহতরা যারা এখনো আসলে আপনার জুলাই গণঅভ্যুত্থানের যে সুফল সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছে না, বাংলাদেশের শাসন কাঠামোর তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না, তাদের জন্য এই ঘোষণাপত্র একটি অবিস্মরণীয় দলিল, যে দলিলটি আগামীতে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে, সংবিধানের প্রস্তাবনা অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের গণমানুষের যে প্রত্যাশা, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক রূপান্তরের যেই আপনার প্রতিশ্রুতি,
এই প্রতিশ্রুতিটাই জুলাই ঘোষণাপত্রে থাকবে। পাশাপাশি আমরা যে দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় বাংলাদেশ 2024 সালের গণঅভ্যুত্থানের মতো একটি পয়েন্টে উপনীত হয়েছে, অতীতের আমাদের জনগোষ্ঠীর প্রতিটি আন্দোলনের একটি সারসংক্ষেপ এই জুলাই ঘোষণাপত্রে থাকবে, যেটা আগামীতে বাংলাদেশের একটি জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গণতান্ত্রিক চেতনা এবং একটি জাতির যে মৌল মানবীয় গুণাবলী, একটি যে আপনার স্বাধীন সত্তার বিকাশ, সেই জায়গায় এই ঘোষণাপত্র একটি প্রামাণ্য দলিল হিসেবে বাংলাদেশের মানুষের, বিশেষত এই প্রজন্মের মানুষের যারা গণঅভ্যুত্থানে রাস্তায় নেমে এসেছিল তাদের প্রতি সম্মান জানাবে। এবং এই ঘোষণাপত্রের মাধ্যমে পরবর্তীতে আমরা যে দেখেছি জুলাই সনদ, পাশাপাশি আপনার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে, যে সংবিধানে এই জুলাইয়ের যেই চেতনা, জুলাইয়ের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলি স্পষ্ট অক্ষরে লেখা থাকবে এবং বাংলাদেশের আগামীর যে গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরের ভিত রচিত হবে এই ঘোষণাপত্রের মাধ্যমে। জি, এ বি এম মোশাররফ হোসেন, আপনারা তথা বিএনপি আসলে কি প্রত্যাশা করছে? ধন্যবাদ আপনাকে। আপনি লক্ষ্য করুন ইতিমধ্যে বিএনপি আমাদের পক্ষ থেকে লিখিতভাবে এই ঘোষণাপত্র ইতিমধ্যে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যে ঐক্যমত কমিশন সেখানে তারা আমরা কিন্তু জমা দিয়েছি এবং আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে বিএনপি এই ঘোষণাপত্রকে সমর্থন করে এবং প্রয়োজনে আগামী দিনে সংবিধানে এটা অন্তর্ভুক্ত করে একটা আইনি কাঠামোতে রূপ দেওয়া হবে। এখন আসলে আপনি দেখবেন যে জুলাই যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিন আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে যেভাবে গত ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনার ভঙ্গুর করে দিয়েছে, সেই অবস্থা থেকে উত্তরের জন্য ইতিমধ্যে ঐক্যমত কমিশন, আপনারা জেনেছেন যে ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান বলেছে যে 20টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে প্রায় 8টিতে সম্পূর্ণ একমত হয়েছে, বাকিগুলিতে কিছুতে নোট অফ ডিসিশন সহ কিন্তু ঐক্যমত হয়েছে। আমরা মনে করি গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে এটা একটা বিরাট একটা মাইলফলক। কারণ যদি ঐক্যমত কমিশন 100% যদি আপনার ঐক্যমত হয়ে যায় তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না, সরকারের পক্ষ থেকে অর্ডিন্যান্স দিয়ে দিলেই কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব ছিল, কিন্তু না। কারণ নানা পদ নানা মত যখন এক জায়গায় মিলিত হয়, সেইটাই কিন্তু ওই ভিতটা কিন্তু সবচেয়ে বেশি শক্ত হয় এবং শক্তিশালী হয়। তা আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে যে এই জিনিসটা বেরিয়ে এসেছে, এটাকে যদি আগামী দিনে আমরা সংবিধানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যদি আমরা এটাকে আইনে রূপান্তর করতে পারি, তাহলে আমার মনে হয় জুলাই আকাঙ্ক্ষাটা অনেকটা বাস্তবায়ন হবে। কারণ আপনি জানেন যে রাষ্ট্রীয় আর এই যে সংস্কার কিন্তু একটা পর্যায়ক্রমিক একটা কার্যক্রম, একদিনে কিন্তু আপনি সংস্কার করতে পারবেন না। এমন কিছু এই যেমন আজকে জুলাই আকাঙ্ক্ষার অন্যতম একটি আকাঙ্ক্ষা হলো যে বিচার তো আপনার একটা কিছু সিস্টেমের ব্যাপার, এখানে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, এগুলি আদালতে উপস্থাপন করতে হবে, যুক্তিতর্কের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করে তারপর কিন্তু বিচার বা শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু আর কিছু কিছু বিষয় আছে যেগুলি আপনার তাৎক্ষণিকভাবে কিন্তু এটাকে আপনার সমাধান করা যায়। যেমন আপনি দেখবেন এই ঐক্যমত কমিশন ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু বিষয় কিন্তু ঐক্যমত হয়েছে, যেমন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য হবে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল কোনো ব্যক্তির ক্ষেত্রে 10 বছরের বেশি হবে না, একটা আপার হাউস হবে, আর্টিকেল 70 আপনার সংশোধন হবে, কিভাবে আপনার নির্বাচন কমিশন নিয়োগ হবে, কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে, এই সকল বিষয় কিন্তু আমরা দেখেছি যে চমৎকার ঐক্যমত হয়েছে। তা আমরা মনে করি যে জুলাই যে আকাঙ্ক্ষা এবং দীর্ঘ এই হাসিনা বিরোধী দীর্ঘ 15 বছর 7 মাসের যে আন্দোলন, অসংখ্য রক্ত ত্যাগ আত্মত্যাগের মাধ্যমে যে আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি, এই ঐক্যমত কমিশনের ভিতরে এবং রাজনৈতিক দলগুলির নিজস্ব কিছু ম্যানিফেস্টো আছে, তাদের কিছু রাজনৈতিক কর্মসূচি আছে। এই সামগ্রিক অবস্থান যদি আমরা একটা সমন্বয় সাধন করতে পারি, আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এমন বিষয়গুলিকে আপনার এখানে অন্তর্ভুক্ত করতে হবে যেগুলি বাস্তবতার নিরিখে বাস্তবায়ন করা সম্ভব। এখানে আপনি দেখবেন এনসিপির একজন প্রতিনিধি জনাব আলাউদ্দিন আছেন এখানে, উনি বলেছে যে এই যে গণপরিষদ করতে হবে অথবা নতুন ভাবে সংবিধান লিখতে হবে। এইটা কিন্তু এখানে আলোচিত হয় নাই, বরং যদি কোন দল মনে করে যে নতুন ভাবে সংবিধান লিখতে হবে বা গণপরিষদ করতে হবে অথবা সেকেন্ড রিপাবলিক করতে হবে, তাহলে আগামীতে যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে তারা নির্বাচনের ম্যানিফেস্টোতে এই দাবিগুলি কিন্তু উত্থাপন করে জনগণকে আহ্বান জানাতে পারে, ভোটারদেরকে আহ্বান জানাতে পারে, আপনারা যদি এর প্রতি সমর্থন জানান তাহলে আমাদেরকে আপনারা নির্বাচিত করুন। সুতরাং এখানে কিন্তু দুইটা অপশনই খোলা আছে, একটা হলো ঐক্যমত কমিশনে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা, আরেকটা হলো আগামী নির্বাচনে ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে তাদের সমর্থন প্রত্যাশা করা। আমি মনে করি উভয়ের
রাস্তায় খোলা আছে, বরং সবাই আন্তরিকতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে যদি এই ঘোষণাপত্রটা মেনে নেয়, আমি মনে করি সেইটাই হবে সবচেয়ে বড় সাফল্য। মেনে নেওয়ার কথা আপনি বলেছেন। আলাউদ্দিন মোহাম্মদ, এবে মোশাররফ হোসেন যে প্রসঙ্গটা আনলেন, এটা নিয়ে আসলে কি মন্তব্য করবেন? আপনারা যে দাবিগুলো করেছেন তার অনেকগুলো ঘোষণাপত্রে যদি এগুলো না থাকে, যেমন গণপরিষদের কথা বলেছেন, বা মোশাররফ ভাই যেগুলোর কথা উল্লেখ করলেন, নতুন সংবিধান লেখা, নতুন সংবিধান লেখা, সেকেন্ড রিপাবলিক ইত্যাদি, এই প্রসঙ্গগুলো আপনাদের নানান সময় আপনাদের দাবির মধ্যে এসেছে। এগুলো যদি সনদে না থাকে, বা সনদ নয়, যদি ঘোষণাপত্রে না থাকে, তাহলে আপনারা কি করবেন? মেনে নেবেন? হ্যাঁ, প্রথমত ঘোষণাপত্রে যা থাকবে, অবশ্যই নতুন সংবিধান করতে হবে না, মানে নেওয়ার বিষয়টা ঘোষণাপত্রের বিষয় না। ঘোষণাপত্র সিম্পলি এই 24-এর গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক বাস্তবতা হিসেবে, ঐতিহাসিক দলিল হিসেবে রূপদান করবে, প্রেক্ষাপট তুলে ধরবে, এবং এটা অনেকটা রেট্রোস্পেক্টিভ ওয়েতে 24 সালের আপনার 3 অগাস্ট যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণার দিকে যাবে বলে আমরা মনে করি। দ্বিতীয়ত হলো যে গণপরিষদ নির্বাচনের দাবি, এটা কিন্তু অবাস্তব কোনো দাবি নয়। নতুন সংবিধানের দাবি অবাস্তব দাবি নয়, কেননা আমরা এখন যে বাস্তবতা আছি, ঐকমত্য কমিশনের মাধ্যমে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, বিশেষ করে আপনি সংবিধানের প্রশ্ন যদি দেখেন, এই সংবিধানের অনেকগুলো বিষয় যেগুলো আপনার পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তন আপনার, যেটা আমরা বারবার বলছি যে আগামী সংসদে হবে, এখন অধ্যাদেশ দিয়ে আপনার এগুলোকে আগামী সংসদে নিয়ে রেটিফাই করতে হবে। এটা কিন্তু একটা আপদকালীন প্রক্রিয়া, কিন্তু আপনি যদি একটা স্থায়ী টেকসই প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেন, তখন কিন্তু আপনার নতুন সংবিধানের দাবি এবং এই যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, এগুলো বাস্তবায়নের দাবি হিসেবে গণপরিষদের দাবি শুধুমাত্র আমাদের দাবি নয়, এটি আপনার ঐকমত্য কমিশনেরও 1 নম্বর দাবি ছিল যে গণপরিষদের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন করা হবে, যদি সবাই ঐকমত্য হয়। দ্বিতীয়ত, যদি গণপরিষদ বাস্তবায়ন না হতে পারে, তাহলে গণভোটের মাধ্যমে হতে পারে। তৃতীয়ত হলো আপনার এখন অধ্যাদেশ দেওয়া হবে এবং পরবর্তীতে আগামী যে সংসদ আসবে সেই সংসদে সেগুলো বাস্তবায়ন করবে। এর প্রসঙ্গে আপনাকে একটু ছোট্ট বিষয় বলি। আপনার 111-এর সময় যে গভর্নমেন্ট ছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রায় 153টি অধ্যাদেশ জারি করেছিল, যেগুলোর মধ্যে মোটা দাগে 60টির মতো এসে আওয়ামী লীগ সরকার সংসদে আইন হিসেবে আপনার বাস্তবায়ন করে, আইনে রূপান্তর করে। বাকিগুলো কিন্তু আপনার আইনের মুখ দেখেনি। সো অধ্যাদেশটা, আমরা যেটা বলছি, অধ্যাদেশ হলো আইন হিসেবে একটা মাইনর আইন। হ্যাঁ, এটা কখনোই অধ্যাদেশ দিয়ে সংবিধানের আপনার প্রিন্সিপাল থেকে শুরু করে সংবিধানের যে মৌলিক সংস্কারের জায়গা কখনো নিশ্চিত করা যায় না। সো গণপরিষদের দাবি এটা নির্বাচনে নিয়ে যাওয়ার দাবিও নয়, কারণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাস্তবতা তৈরি হয়েছে। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে এটা এলো না, বা আপনাদের পক্ষে এলো না, আপনাদের দাবির পক্ষে, সেক্ষেত্রে আসলে আপনারা কি করবেন? না, প্রথমত আমরা রাষ্ট্রের স্টেবিলিটিতে বিশ্বাস করি বলে আমরা ঐকমত্য কমিশনে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, এবং আমাদের প্রতিনিধি, অন্যান্য দলগুলোর প্রতিনিধি এবং বিএনপির প্রতিনিধিরা মিলেই কিন্তু আপনি একটি জাতীয় সনদের দিকে এগুচ্ছে। আমরা একই সাথে যা হওয়া উচিত সেই বাস্তবতা মাথায় রেখে আমরা যে দাবি জানাচ্ছি সেটাও বাস্তবতা। আরেকটা বিষয় হলো যে যেটা চলমান, সরকার যে প্রচেষ্টা করছে আপনার নিদান পক্ষে যেই সংস্কার এবং ঐকমত্যের মাধ্যমে আমূল পরিবর্তন, সেই জায়গাতেও কিন্তু আমরা পার্টিসিপেট করছি। সো এখন যদি ঘোষণাপত্রে এমন কিছু আসে যেই বিষয়টা আমাদের এবং গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা তাদের প্রত্যাশার সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ নয়, এমন নয় যে পরের দিন আমরা বিপ্লবের জন্য আবার বের হয়ে যাব, বাট এটা আমাদের দাবি চলমান থাকবে এবং এটা আমাদের দীর্ঘ রাজনৈতিক যে যাত্রা, সেই যাত্রা আমাদের দাবি হিসেবে থেকে যাবে। তবে এই বিষয়টা আবারও আমার কাছে পরিষ্কার, জি আমি পরিষ্কার হয়েছি। এবে মোশাররফ হোসেন, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে 5 আগস্টের মধ্যে সুরাহার দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই রকমভাবে আলাউদ্দিন মোহাম্মদও বলছিলেন একই ধরনের কথা। তারা বলেছেন যে সংস্কার কার্যক্রমের ভার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবেন না। কি বলবেন? না, এখানে তো এটা আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন না, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাস করেন, সংসদ ছাড়া তো আপনার সংবিধান সংশোধনের বিকল্প কোনো পথ নাই। সুতরাং যেটা আলাউদ্দিন মোহাম্মদ বলেছে বা আসিফ মাহমুদরা বলছে,
নাহিদ ইসলামরা বলছে, এটা কিন্তু বাস্তবতার নিরিখে আপনার এটার কোনো বাস্তবতা আছে বলে আমরা মনে করি না। কারণ সংবিধানকে যদি আপনি কোনো অন্তর্ভুক্ত করতে হলে সেটা সংসদে সেটা পাস করাইতে হবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। কিন্তু ওনারা যে কথাগুলি বলছেন, যেমন এখানে কিন্তু অলরেডি একটা অ্যাডভান্টেজ কিন্তু নাগরিক কমিটি পেয়েছে। আপনি দেখবেন যাদেরকে এই ঐক্যমত্য কমিশন আলোচনায় ডাকা হয়েছে সবাই কিন্তু এখানে নিবন্ধনকৃত রাজনৈতিক দল। অনলি জুলাইয়ের বিপ্লবকে শ্রদ্ধা জানিয়ে একটি মাত্র দল যাদের কোনো নিবন্ধন নাই তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এইটাও আপনি একটা বিরাট সহনশীলতা। এবং আমি মনে করি নাগরিক কমিটি এই যে আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তারা যে একটি ভূমিকা রাখতে পেরেছে, এইটাও কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য একটা বিরাট স্বস্তির বিষয়। কিন্তু এখানে আলাউদ্দিন মোহাম্মদরা যে কথাগুলি বলে যে আমরা এখানে কিন্তু আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে ঐক্যমত যদি না হয় তাহলে একটাই পথ খোলা আছে, সেটা হলো জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া। সুতরাং তারা সেই ম্যান্ডেটটা নিতে চায় কিনা এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আর অর্ডিন্যান্সের ব্যাপার আপনি দেখুন, যেখান থেকে উনি সঠিকই বলেছে যে 111 গভর্নমেন্টে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য ওই 153টা অর্ডিন্যান্স জারি করেছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু সব আইনে পরিণত করে নাই। সুতরাং এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এখন আপনি হয়তো ডক্টর ইউনূস সাহেব অর্ডিন্যান্স দিতে পারে, কিন্তু পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পাবে তারা কি সেইটা বাস্তবায়ন করবে কিনা, এটা কিন্তু আমাদের আগামী দিনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে যায়। সুতরাং আমরা যাই কিছু করি না, ঘোষণাপত্র বলেন অথবা জুলাই সনদ বলেন, অত্যন্ত ভেবে চিন্তে রাজনৈতিক দলগুলির মতামতের ভিত্তিতে যদি আমরা এগুলো না করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিরাট একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে, যেটা আমার মনে হয় কারোর জন্যই এটা একটা সুখকর হবে না। সুতরাং আমাদের সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ম্যান্ডেট তো 24-এর 5ই আগস্ট দিয়ে দিয়েছে মানুষ, এরকমটি বলেন, সেই জায়গায় কি বলবেন? না, এটা সঠিক না। জনগণ কি বলেছে? শেখ হাসিনাকে আপনি দেখেন, এখানে নাগরিক কমিটির পক্ষ থেকে অনেক কিছু বলা হচ্ছে যে এই যে 5 তারিখ ম্যান্ডেট দিয়ে দিয়েছে। নো, এটা হলো শেখ হাসিনাকে আপনার বাংলাদেশ থেকে উঠতে, এটা সবাই বলেছে। আজকে আপনি যদি দেখেন এখানে আলাউদ্দিন মোহাম্মদরা আছে, আপনি কোথাও দেখাতে পারবেন যে 5 তারিখের আগস্টে পিআর পদ্ধতির কথা কেউ বলেছে? কোথাও কি আপনি দেখাতে পারবেন যে নতুন সংবিধান রচনা করতে হবে? কোথাও কি আপনি দেখেছেন যে গণপরিষদের কোনো বিষয় তাদের সেই আন্দোলন সংগ্রামী ছিল? সুতরাং তাদের আন্দোলনটা ছিল বেসিক্যালি কর্মসংস্থান, চাকরির ব্যাপারে। কিন্তু তারা পরবর্তীতে পরিস্থিতিতে এমন কিছু দাবি দেওয়া উত্থাপন করেছে যেটা ওই আন্দোলনের কোনো বিষয়বস্তু ছিল না। বরং আমরা মনে করি এই যে একটা ঐক্যমতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য কিছু ইস্যুকে এখানে নিয়ে আসা হয়েছে, যেটা আমি মনে করি কোনো দায়িত্বশীল রাজনৈতিক শক্তির জন্য শুভকর হবে বলে আমি মনে করি না। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। আপনারা সারা দেশে পদযাত্রা করেছেন, আপনারা শেষ ঢাকায় এটা শেষ করবেন। এই সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার বিষয়টা কি? এটা কি আপনাদের দলের কোনো ম্যানিফেস্টো, মানে বিষয়টা কি একটু যদি পরিষ্কার করেন? যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি একটু মোশাররফ ভাইয়ের একটা কথা একটু জি, আপনি একটু যোগ করে নেন। হ্যাঁ, বিষয়টা হলো যে মোশাররফ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে এনসিপি একমাত্র অনিবন্ধিত দল যারা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছেন। এটা খুবই সত্য এবং উনি যেটা বলেছেন যেটা একটা প্রিভিলেজ এনসিপি নিয়েছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে ভুলে গেলে চলবে না, আপনার যে আজকে ঐকমত্য কমিশন সংগঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থার পরিবর্তনের কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু গণঅভ্যুত্থানের আপনার যারা অংশীদারিত্ব আছে, রাজনৈতিক দলগুলোর বাইরেও যারা আছেন, তাদের অংশীদারিত্ব ছাড়া কিন্তু এই ঐকমত্য কমিশনের আলাপ আলোচনা আসলে অর্থবহ হতো না, এটা সত্য। আর একটা বিষয় হলো যে এনসিপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে সংগঠিত হওয়ার একটা সবচেয়ে বড় যে কারণ, সেই কারণটা হলো যে ঐকমত্য প্রক্রিয়া তাদের অংশগ্রহণ, বাংলাদেশের যে গণঅভ্যুত্থানের পরের যে বাস্তবতা যে দাবিগুলো উঠে এসেছে সেগুলো এনসিপির মাধ্যমে ঐকমত্য কমিশনে গিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাড্রেস করতে হয়েছে। কারণ আমরা দেখেছি যে ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ছাড়া অন্যান্য সিভিল সোসাইটি থেকে আসা লোকজন কিংবা অন্যান্য শ্রমজীবী মানুষ, বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স, তাদেরকে আপনার ঐকমত্য কমিশনে ডাকা হয়নি। সো এই বিষয়টা সত্য, কিন্তু এটাকে বুঝতে হবে যে ঐকমত্য কমিশনের বৈধতা দিয়েছে মূলত এনসিপি। তো এই বিষয়ের পরে যদি আমরা বলি যে আগামীকাল কি ঘটতে যাচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আপনার জাতীয় নাগরিক পার্টি কিভাবে রাজনীতি করবে, কি নিয়ে রাজনীতি করবে, তার রাজনৈতিক দর্শন কি, এবং তারা আসলে নতুন বাংলাদেশ বলতে কি বোঝে। নতুন বাংলাদেশ যদিও এটা আমাদের কয়েন করা টার্ম, এটা গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা টার্ম যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ 2.0। তো এই ব্যাপারে আমরা মূলত আগামীকাল আমরা একটি ইশতেহার ঘোষণা করব
যে ক্ষেত্রে আমাদের যে নতুন রাজনীতির স্বরূপ কি হবে, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, আমরা সেখানে খুব সম্ভবত 24 দফা দেওয়ার চেষ্টা করব। যে 24 দফায় আমাদের যে নতুন বাংলাদেশের রূপকল্প, একটি নতুন বাংলাদেশের রাষ্ট্রকল্প সেখানে উঠে আসবে। আমরা তরুণদের জন্য কি চাচ্ছি, আমরা নারীদের জন্য কি চাচ্ছি। মানে এটা জাতীয় নাগরিক পার্টির মানে আমি কি বলবো, ম্যানিফেস্টো বা রূপকল্প যেটাই বলি, যেভাবে দেশটাকে দেখতে চায় ঠিক সেটা আপনারা সামনে আনবেন। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ এবং ABM মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এ ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।